দেশটা একটা সর্বনাশের দিকে চলে যাচ্ছে। এবং এই যে কিছু ন্যাংটা ফোলাফাইন, অতি উৎসাহী ফোলাফাইন, এই ফোলাফাইন গুলো পুরো বাংলাদেশটারে শেষ করে দিচ্ছে। যে আওয়ামী লীগ যদি 15-16 বছরে এই দেশের যতকে সর্বনাশ করছে, এই 3 মাসে বাংলাদেশ তার চেয়ে বেশি সর্বনাশ হয়েছে। এবং এরা যতদিন বাংলাদেশের ক্ষমতায় থাকবে, বাংলাদেশ একবার জাহান্নামের দিকে যাবে। ভাই কিছুক্ষণ আগে যেটা বলছেন যে এখনো যখন আমরা প্রতিবাদ করি অন্যায়ের বিরুদ্ধে, হ্যাঁ, তখন সবাই বলে যে মনে হয় এরা আওয়ামী লীগ নামাইছে। এই যে বাংলাদেশে একটা ট্যাগের রাজনীতি শুরু হয়েছে, এই জন্য কোনো ভালো মানুষ এখন আর কথা বলতে ভয় পায়। হ্যাঁ, এখন দেখেন যে 5ই আগস্টের পরে জনগণ মনে করছিল যে এই দেশে ছাত্র জনতার রক্তের বিনিময়ে এই দেশে একটা গুণগত পরিবর্তন হবে। গুণগত তো কোনো পরিবর্তন হয় নাই, দেশটা একটা সর্বনাশের দিকে চলে যাচ্ছে। এবং এই যে কিছু ন্যাংটা ফোলাফাইন, অতি উৎসাহী ফোলাফাইন, এই ফোলাফাইন গুলো পুরো বাংলাদেশটারে শেষ করে দিচ্ছে। যেখানে যে কেউ প্রতিবাদ করতে চায় তাকে ট্যাগ দেওয়া হয় যে একে আওয়ামী লীগ নামাইছে, আওয়ামী লীগের দোষর। আরে তোরা কার দোষর? তোরা তো 52টা কমিটির 52টা সদস্যের মধ্যে তোরাই তো আছিল 35টা ছাত্র শিবিরের কর্মী এই সমন্বয়কদের ভিতরে। তাহলে তোরা কারে ট্যাগ দেস? হ্যাঁ, এখন এই যে বাংলাদেশে একটা ট্যাগের রাজনীতি শুরু হয়েছে, কেউ সত্য কথা বলতে গেলে তাকে ট্যাগ দেওয়া হয়। আমি কিছুদিন আগে একটা প্রতিবাদ করলাম যে 1971 সালে স্বাধীনতা যুদ্ধে, হ্যাঁ, যারা ওই সময়কার যুদ্ধ ছিল, দেশ বিরোধী ছিল, তারা যদি এই নূর হোসেন দিবসে যদি ফুল দিতে পারে, তাহলে 24-এর গণ অভ্যুত্থানে যারা দেশদ্রোহী তাদেরও ফুল দেওয়ার অধিকার আছে। কারণ ওইটা তো হয়েছে একটা দৃশ্যমান, হ্যাঁ, তারা হয়েছিল 71 সালে যুদ্ধ অপরাধী ছিল। আর এরা তো এখনো প্রমাণিত হয় নাই। ওটা তো প্রমাণিত সত্য, এটা তো এখনো প্রমাণিত সত্য না, এখন বিচারাধীন। তো যদি নূর হোসেন যদি এরশাদকে হটানোর জন্য নূর হোসেন দিবস পালন করতে হয়, তাহলে এখানে সবাইকে এই নূর হোসেন দিবসটা পালন করতে দেওয়া উচিত। তখন বললো যে হানিফ মনে হয় এখন আওয়ামী লীগের এজেন্ট, আওয়ামী লীগ তারে নামাইছে। এই যে একটা ত্যাগের রাজনীতি বাংলাদেশে শুরু হয়েছে, এই সমস্ত এই অতি উৎসাহী ফোলাফাইন গুলা, এগুলা সমাজ বুঝে না, রাজনীতি বুঝে না, এগুলা দেশটাকে একটা সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে। বলছে যে দেশের সংস্কার করবে। কি সংস্কার করবে? আমি মনে করতেছি যে দেশটা কুসংস্কার হবে, দেশে গুণগত কোনো সংস্কার হবে না। এই দেশের মানুষ চেয়েছিল যে বাংলাদেশটা একটা মৌলিক পরিবর্তন হোক। কি মৌলিক পরিবর্তন হইতেছে? আগে আমার গতকালকে মিরপুরের এক লোকে বললো যে হানিফ ভাই, আপনি আগে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতেন, আগে আমরা যারা ব্যান্ড গাড়িতে বসে রাস্তায় মালামাল বিক্রি করতাম তখন 100 টাকা দিতে হইতো, এখন 150 টাকা দিতে হইতেছে। এটাই কি আমাদের পরিবর্তন? হ্যাঁ, প্রত্যেকটা জায়গায়। অর্থাৎ ফ্যাসিবাদের পরিবর্তন যদি করা হয়, আমি বলবো যে 90 ফ্যাসিবাদের কারণে এই দেশটা এখন 90 ফ্যাসিবাদের হাতে পড়ছে। কারণ আওয়ামী লীগ যদি 15-16 বছরে এই দেশের যত ফ্যাসিবাদ আচরণ করে দেশটাকে সর্বনাশ করছে, এই 3 মাসে বাংলাদেশ তার চেয়ে বেশি সর্বনাশ হয়েছে। এবং এরা যতদিন বাংলাদেশের ক্ষমতায় থাকবে, বাংলাদেশ একবার জাহান্নামের দিকে যাবে। কারণ বাংলাদেশের এখন প্রতিবেশী বন্ধু বলতে আর কিছু নাই। এই ফোলাফাইন গুলা বাংলাদেশের বন্ধু প্রতিবেশী রাষ্ট্রের সাথে, হ্যাঁ, তারা কি করছে? সম্পর্ক খারাপ করছে। আমি ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে টেকনাফ থেকে তেতুলিয়া প্রতীকী একটা লাশ কাঁধে নিয়ে ফেলানিদের বাড়ি পর্যন্ত গেছিলাম। কিছুদিন আগে আমি এই লাশ নিয়ে 64 জেলায় মিছিল করেছিলাম। আমি বললাম যে আমরা ভারতের আগ্রাসন বিরোধী, কিন্তু ভারত বিরোধী না। কারণ ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক খারাপ করে কোন দেশ চলতে পারে না। আপনি আপনার প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ করে আপনিও টিকতে পারবেন না। এটা তো সত্য, চিরন্তন সত্য। প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখতে হয়, কিন্তু প্রতিবেশীর আগ্রাসন মেনে নেওয়া যাবে না, প্রতিবেশীর অত্যাচার মেনে নেওয়া যাবে না। এই ফোলাফাইন গুলা কি করতেছে? প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ করছে। দেশের ভিতরে এখন একটা কি করতেছে? হ্যাঁ, ধর্মীয় একটা উগ্রবাদ সৃষ্টি করে দিচ্ছে। ধর্মীয় যে সম্প্রীতির বাংলাদেশ, 100 বছরের 1000 বছরের একটা ঐতিহ্য আছে বাংলাদেশের, সম্প্রীতির বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ নষ্ট করে দিচ্ছে। কারণ একটা কথা আছে, পৃথিবীতে যত মানুষ রোগে, ক্ষুধায়, দারিদ্রতায় মারা গেছে, তার চেয়ে পৃথিবীতে বেশি মানুষ মারা গেছে এই ধর্মীয় প্রতিহিংসার কারণে। এখন বাংলাদেশে সেই ধর্মীয় প্রতিহিংসাটা, হ্যাঁ, এখন ঘরে ঘরে সৃষ্টি হয়েছে। এই অন্তর্বর্তী সরকার যতদিন বাংলাদেশের ক্ষমতায় থাকবে, বাংলাদেশের গৃহযুদ্ধ সৃষ্টি হবে, বাংলাদেশের কি দুর্ভিক্ষ সৃষ্টি হবে। এরা কোন জায়গায় করতে পারে না, সিন্ডিকেট ভাঙতে পারে নাই। আরো অনেকে বলতেছে যে অন্তর্বর্তী সরকার সিন্ডিকেটের দোসরের ভূমিকা পালন করতেছে। কারণ আপনারা জানেন, অনেকে মনে করছিল যে বাংলাদেশে একটা দুর্নীতিতে আসক্ত হয়ে গেছে। 15 বছর সর্বক্ষেত্রে দুর্নীতি হয়ে গেছিল। অন্তর্বর্তী সরকার দুর্নীতি দূর করবে, কিন্তু সর্বনাশ হয়ে গেল। এই যে সচিব স্বরাষ্ট্র সচিব তো বললো যে আমার 5 কোটি টাকা দিয়ে, বেশি লাগবে না, আমার এত চাহিদা নাই। নওগাঁ ডিসি কে নিয়োগ দিয়েছে 5 কোটি টাকা দিয়া। তাহলে দুর্নীতি তো দুর্নীতি রয়ে গেল, তাহলে জনকষ্ট সর্বনাশ হয়ে যাচ্ছে। তো কি এরা কি করবে? এরা দুর্নীতিদেরকে আশ্বস্ত করছে।
অন্তর্বর্তী সরকার ছিল 2008 সালের অন্তর্বর্তী সরকার ছিল সত্যিকার একটা অন্তর্বর্তী সরকার। এই অন্তর্বর্তী সরকার একটা দলীয় সরকারের দুই তিনটা দলীয় সরকার দুই তিনটা দলের ফটোকপি হিসেবে কাজ করতেছে, ওরা ওদের দূষর হিসেবে কাজ করতেছে। বাংলাদেশে এখন যতগুলা নিয়োগ হচ্ছে দুই তিনটা দলের অফিস থেকে চিরকুট আসে, চিরকুট অনুপাতে তাদের লোকগুলোকে নিয়োগ দেওয়া হচ্ছে। কিছুদিন আগে 667 জন ফিফি নিয়োগ দিছে, প্রত্যেকটা দলের অফিস থেকে ফিফি নিয়োগের জন্য লিস্ট আসছে, সেই অনুপাতে নিয়োগ দিছে। এখন সচিবালয় থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত যত লোক নিয়োগ দেওয়া হইতেছে দুই তিনটা দলের জন্য নিয়োগ দেওয়া হচ্ছে, দুই তিনটা দলের লোক। ডক্টর ইউনূসে 666 কোটি সে কর ফাঁকি দিছে, সংস্কার কাকে করাবেন? এটা জনগণের টাকা, উনি কে? উনি কর দিল না কেন 666 কোটি টাকা? এবং সে 5 বছর কর দিতে হবে না, এটা কি সংবিধান, এটা কি নিয়ম? তাহলে আমি কর দিব না, কেউ দিবে না, বাংলার কোনো জনগণ কর দিবে না। এটা হয় কারণ যে যে শস্য দিয়ে বুথ সরাবেন, শস্যের মধ্যে বুথ তারা। আজকে আমি বলতেছি, কালকে দেখবেন আমাকে জেলে নিয়ে যাবে। আজকে বাংলার জনগণ কেউ কোনো কথা বলে না। ডক্টর ইউনূস সাহেবকে জনগণ বসায় নাই। জনগণ কিভাবে একজন জনগণ বসাবে কাকে? যে সংসদীয় নির্বাচনে যাকে নির্বাচন হবে, নির্বাচনে যাকে বসাবে, যাকে প্রধানমন্ত্রী করবে তাকে। কারণ সে হলো অবৈধ সরকার, সে হচ্ছে হ্যাঁ অবশ্যই অবৈধ। বাংলাদেশে সে যে আছে যে যে সংবিধান অনুযায়ী সে অবৈধ। এখনো সংবিধান পরিবর্তন করে নাই, সংবিধান ঠিক আছে, উনি অবৈধ। এই জন্য আমি বলবো হ্যাঁ অবশ্যই আছে না, বৈধ ছিল। হ্যাঁ সেখানে কিছু ভুল ত্রুটি আছে, কিন্তু তারপর গণতন্ত্র অনুযায়ী সংবিধান অনুযায়ী সে দেশের প্রধানমন্ত্রী ছিল। এবং এখনো সংবিধান পরিবর্তন হয় নাই বিদায় এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী রানী শেখ হাসিনা আছে। যদি সংবিধান পরিবর্তন হয় তাহলে শেখ হাসিনা থাকবে না। শেখ হাসিনা পরিবর্তন আগ পর্যন্ত শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী না। হাসিনা শুনেন, শেখ হাসিনা যে সংবিধান ছিল এই সংবিধান অনুযায়ী সে নির্বাচন করছে, নির্বাচন করে সে ক্ষমতা ছিল। হ্যাঁ তার ভুল ত্রুটি ছিল, ভুল ত্রুটি অবশ্যই ছিল। ভুলের মাসুল আজকে দিচ্ছে, ভুলের ঊর্ধ্বে কেউ না, তার ভুল ছিল, ভুলের মাসুল আজকে দিচ্ছে। ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সময়, ওর তো অন্তর্বর্তীকালীন তো কোনো শব্দ নাই সংবিধানে। তাহলে 3 মাসের জন্য যদি হয় তাহলে 3 মাস তো আবার সংস্কার হয়নি, সেজন্য না সংস্কার তো এনে তো লেখা নাই। 3 মাসের মধ্যে সংস্কার হইলে নির্বাচন হবে, না হলে হবে না। 3 মাসে নির্বাচন দিবে, সংস্কার হোক আর না হোক, সংস্কার করে পারবে না তো। ডক্টর ইউনূসে 666 কোটি সে কর ফাঁকি দিছে, সংস্কার কাকে করাবেন? এটা জনগণের টাকা, উনি কে? উনি কর দিল না কেন 666 কোটি টাকা? এবং সে 5 বছর কর দিতে হবে না, এটা কি সংবিধান, এটা কি নিয়ম? তাহলে আমি কর দিব না, কেউ দিবে না, বাংলার কোনো জনগণ কর দিবে না। এইটা হয় কারণ যে যে শস্য দিয়ে বুথ সরাবেন, শস্যের মধ্যে বুথ তারা। আজকে আমি বলতেছি, কালকে দেখবেন আমাকে জেলে নিয়ে যাবে। আজকে বাংলার জনগণ কেউ কোনো কথা বলে না। ভয়তে মানুষ বলে না, আমাদের তো কোনো ভয় নাই, কাউকে ভয় পাই না, এক আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না। বাজারে গেলে বাজার সামাল দিতে মানুষের হিমশিম গায়ে দেখতে হয়। উনি ক্ষমতা আবার উনার হাতে, দেশের জনগণ উনার হাতে আবার দিয়ে দেবে দেশ, কারণ উনি ছাড়া নিরাপদ না, কেউই নিরাপদ না। উনি ছাড়া এই দেশ চালানোর কোনো যোগ্য ব্যক্তি বাংলাদেশে নাই। বলছি শেখ হাসিনা আবার আসবে ক্ষমতায় এবং এই দেশ সে আবার শাসন করবে এবং দেশ ভালো অবস্থায় নিয়ে যাবে। এরপরে আর চুরি টুরি এগুলো তারা বাদ দিবে, বুঝতে যে দেশের কি অবস্থা হয়েছে, তারা এর পরবর্তী তারা সংশোধন হবে। এবং এটা শোনার পর বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন, দেখা করে ওনারা কথা বলেছেন, প্রধান উপদেষ্টা ওনাদের কথা রেখেছেন, অথবা যাই হোক ওই আন্দোলনে থেমে গেছে। বিএনপি নিশ্চয়ই এখানে তো বিএনপি রাজনীতি এবং ছাত্র আন্দোলনের রাজনীতি এক না, এক হওয়ার কথাও না। কারণ ছাত্র আন্দোলন যারা করে তারা তো বিএনপি করে না, এক হওয়ার কথাও না। বিএনপি তার রাজনীতির সঙ্গে যখন মিলবে তখন খুশি হবে, এটা তো খুবই স্বাভাবিক। এখন দেশের সর্বস্তরে বিএনপি প্রভাব বিস্তার করেছে, করতেই পারে। বিএনপি একটা বড় দল, আগে আওয়ামী লীগ করেছেন, বিএনপি করবে, জামাত করবে, সব দলই করবে। বাংলাদেশের যারা নাকি এখানে আছে, বিভিন্ন প্রতিষ্ঠানের পদে আছে, একদম পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে পারে কয়জন? সে কোনো না কোনো দলের সঙ্গেই থাকে, তো তারা থাকতেই পারে। এখন এটা দেখে যদি ওনারা বলেন নতুন যে দলটা এখনো হয় নাই, ফেব্রুয়ারিতে হবে বলে মাত্র পরশুদিন ঘোষণা দেখলাম, এটা নাকি ফেব্রুয়ারিতে একটা দল করতে যাচ্ছে। যদিও সারজিৎ সাহেব আবার মাসখানেক আগে বলেছিলেন যে তারা কোনো দল করবে না, তারা একটা রাজনৈতিক শক্তি হবে। উনি ছিলেন মুখ্য সংগঠক বলেছে রাজনৈতিক শক্তি হবে। আবার
সদস্য সচিব দেখলাম কালকে বললো ফেব্রুয়ারিতে ঘোষণা হবে, অলরেডি কি নাম হবে তারও নাকি 100 প্রস্তাব পাওয়া গেছে, সেই প্রস্তাব থেকে একটা নাম তারা নেবে, মানে তারা একটা দল করবে। এখন যারা দল করবে, এখন এই দলটা তো নতুন দল হচ্ছে, এখন নতুন দলের অত বেশি সমর্থকটাও থাকতে পারে, দল করলে হয়তো তাদেরও সমর্থক বাড়বে, অথবা যারা এখানে আছে পুরোনো দলগুলিতে অনেক আওয়ামী লীগের লোকজন, হয়তো অনেক আওয়ামী লীগের যারা নাকি আমলা আছে তারা হয়তো নতুন দলে আসতেও পারে, তো তাদের সংখ্যাও বাড়তে পারে। কাজে বিএনপির বেশি, বিএনপির মতো করে সরকার চলছে, এই অভিযোগটা যখন সরকারের মধ্যে যারা আছে তারা করে, তখন এই বিষয়টা কিন্তু আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না। এই সরকারের 3জন প্রতিনিধি আছেন, 3জন উপদেষ্টা আছেন, যারা নাকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক ঐক্য এদের সঙ্গে রিলেটেড, তারা ছাত্র প্রতিনিধি হিসেবে আছেন। বিএনপি কেউ আছে? বিএনপিতে কেউ নাই। এবং তারা 3জনই পাওয়ারফুল, 3জনই খুবই পাওয়ারফুল। একজনের হাতে এলজিআরডির মতো মিনিস্ট্রি আছে। এলজিআরডি মিনিস্ট্রি মানে কি? আগে আমরা দেখতাম যে দলের পর যে দল ক্ষমতা থাকে সেই দলে যিনি সাধারণ সম্পাদক হন, সাধারণত উনি এই পদটা হোল্ড করেন, কেবল গতবার ছাড়া, মানে সর্বশেষ আওয়ামী লীগের সময়টা ছাড়া প্রতিবারই সবসময় দেখতাম এই পোস্টটা দলের সাধারণ সম্পাদকই হোল্ড করেন। মানে কারণ এই পোস্টটা যিনি পান, এই মন্ত্রণালয় যিনি পান, তার পক্ষে সারা দেশে দল গড়া, দল গোছানো সহজ হয়। সেই মন্ত্রণালয়টাও কিন্তু এই ছাত্রদের হাতে দেওয়া আছে। আরেকজন উপদেষ্টা যার কোনো মন্ত্রণালয় নাই, মানে সে মানে আপনার পোর্টফোলিও নাই, তার কোনো কোনো মন্ত্রণালয় সে পান নাই। কেন পান নাই? আমি তো মনে করি তাকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার জন্য পান নাই, যাতে উনি সব মন্ত্রণালয়ে খবরদারি করতে পারেন। উনি তাই করছেন আমরা যতটুকু খবর পাই। তাহলে এত পাওয়ারফুল নেতা যে 3জন আছেন তাদের, তারা অভিযোগ করতেছে বিএনপির ব্যাপারে যে বিএনপি নাকি সরকারের মধ্যে বেশি প্রভাব বিস্তার করতেছে। এখন সরকারও তো একটা লজিক দিয়ে চলে, সরকারকে তাকে জবাবদিহি করতে হয়, জবাবদিহি করতে হয় না? সরকার যে কাজটা করে, দেখেন এই সরকারটা গঠিত হয়েছে কিসের উপর ভিত্তি করে? আপনি যাই বলেন, আপনি 72-এর সংবিধান মানেন না, ওটা দিয়ে ফুটবল খেলবেন না, কি করবেন, যা ইচ্ছা তাই করেন। ওই সংবিধানকে সমুন্নত রাখার শপথ তো আপনি নিয়েছেন। এই সরকারের প্রত্যেকটা উপদেষ্টা শপথ নিয়েছেন যে তারা সংবিধানকে সমুন্নত রাখবেন, নিয়েছেন না? নেওয়ার পরেই এই মানে ছাত্র সংসদ যারা প্রতিনিধি আছে তারা বলতে তারা 72 সংবিধান মানে না। তাহলে তাদের শপথের কি মূল্য আছে? তাদের শপথের কোনো মূল্য আছে? মূল্য নেই তো। তো এখন এইরকম মানে ছেলে মানুষই কাজ, এটা তো ডক্টর ইউনূসের পক্ষে করা সম্ভব নাও হতে পারে। ডক্টর ইউনূস হয়তো লজিক্যালি কথা শুনতে চান, বিএনপি যারা আছেন অভিজ্ঞ পলিটিশিয়ান তারা হয়তো লজিক দিয়ে বুঝিয়েছেন এটা করলে কি সমস্যা হবে, কি সমস্যা হবে না। এবং ছাত্ররাও আমার ধারণা বুঝতে পেরেছেন, বুঝতে না পারলে তাদের তো আন্দোলন থেমে গেল কেন? তারাও বুঝতে পেরেছেন যে রাষ্ট্রপতি পদত্যাগ চাওয়া ঠিক হবে না, তো তারা আন্দোলন করতো।